বাংলাদেশে জাউরাদের বাম্পার ফলন হয়েছে, তাই আন্দারে কুন্দারে মাইন না দিলে না জাউরাগুলো ঠান্ডা হবে না। সবাই ভাবিচ্ছে দাদা শুরুতেই এত গরম কে, আপনারা হালকাও দেখতেছেন না, আইন শৃঙ্খলার অবস্থা খুব খারাপ, প্রফেসর ইউনূসের পুলিশ কোনো কাজ করতেছে না, রাস্তাঘাটে কোনো পুলিশ দেখা যায় না। একটা সভ্য দেশে রাস্তায় পুলিশ থাকে না। বাংলাদেশে সবচেয়ে বেশি ট্রান্সফর্ম হয়েছে পুলিশ, অবিশ্বাস্যভাবে ট্রান্সফর্ম হয়েছে। কোনো প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়াই পুলিশের বিশাল পরিবর্তন হয়েছে। 1 নাম্বার, দাঙ্গা পরিস্থিতি সামলানোর পদ্ধতি এবং শক্তি প্রয়োগের মাত্রা বদলাইছে। 2 নাম্বার, তদন্ত এবং অপরাধ উন্মোচনের দ্রুততা আসছে। 3 নাম্বার, পুলিশের ভেতরে গণমুখী এবং মানবিক চরিত্র উন্মোচিত হইতেছে। 4 নাম্বার, দাঙ্গা পরিস্থিতিতে পুলিশ নিজে মাইর খায় কিন্তু অ্যাগ্রেসিভ হয় না। এই এত পরিবর্তন কোন জিনিসটা দেখে বুঝলাম আপনি জানেন যে পুলিশের বদলটা রিয়াল, এটা ফেক না। এটা আপনি বুঝবেন অ্যাকশনে না, এটা বুঝবেন ইমোশনে। আমি একটা ভিডিও দেখাই। একজন অতিরিক্ত প্রবাসী আমার বুক ভরা লাথি মারছে, একবার বুক বরাবর, হঠাৎ করে পিছন থেকে লাথি মারা শুরু করে পিছন থেকে। আমরা তাদেরকে না মেরে আমরা এমনি বারবার বাধা দিচ্ছি আর কি, হাত দিয়ে ডালার লাঠি দিয়ে আমরা বাধা দিচ্ছি, আপনারা আসেন। হঠাৎ করে লাথি মারছে আমার এই, আমি রোজা রাখছি, রোজা ভাঙা যাবে না, এখন হাসপাতালে এই জন্য আছে। এই যে পুলিশটারে লাথি মারিছে বামপন্থীরা, আমি শিওর বামপন্থীদের একজন রোজদারকে এইভাবে মারার পরে রাতে গাঞ্জা দিয়া সেলিব্রেট করেছে হারামজাদারা। আপনারা এই পুলিশের কমিটমেন্টটা দেখেন। যে কোনো ডাক্তার বুঝবে যে তীব্র ব্যথা হইতেছে ওর। আমার ভয় হচ্ছে যে ওর লিভার টিভার ফাইটে গেছে কিনা, আল্লাহ না করুক। পুলিশটা এখন কেমন আছে একটু জানায়েন আমারে, আমার খুব জানার ইচ্ছা কেমন আছে বেচারাটা। যেই পুলিশের এমন কমিটমেন্ট থাকে যে খোদা তাআলার আদেশের উপরে তীব্র শারীরিক কষ্টের চাইতেও ওষুধ নিয়ে রোজা ভাঙার বেদনা যার বেশি, সে একজন পিওর সোল, বিশুদ্ধ আত্মা। এইবার আমার দেশবাসীর কাছে প্রশ্ন, পুলিশ আক্রমণ করেনি, আপনারা জানেন। এই বামেরাই উস্কানি ছাড়া আক্রমণ শুরু করেছে। যে বাম কমিউনিস্টরা বাংলাদেশে বসে রোজদারকে এমন ভাবে নির্মম ভাবে পিটায় বিনা উস্কানিতে, বিনা কারণে, তাদের কেন আমরা বাংলাদেশে রাজনীতি করতে দেব? ছাত্র ইউনিয়ন তো হারমোনিয়াম বাজাবে, মারপিট শুরু করলো কেন? কারণ সামনে বাম, পিছে আওয়ামী লীগ, আর কলকাঠিনার ইচ্ছে ইন্ডিয়া। দেখেছেন, নিউজ বেড়ে গেছে, রিপোর্ট হয়েছে। আর এই যে ভিডিওটা দেখেছেন না, এই যে গলা ফাটায় পিনাকির বিরুদ্ধে লড়তে হবে একসাথে। একসাথে মানে বুঝেছেন তো, একসাথে মানে হইতেছে আওয়ামী লীগ সহ আর কি, বুঝছাও? তাই স্লোগান দিতেছে যে লোকটা, না দেখান এটা ভালো করে দেখান। সে তার নাম হইতেছে রাসেল ইসলাম সুজন। ওর বিরুদ্ধে অন্তত 4 জন নারী 4 বার নারী নিপীড়নের অভিযোগ আনিছে পৃথক পৃথক ভিক্টিমের কাছ থেকে। এই লোক ছোটবেলা থেকেই নিপীড়ক। আর এই নীল শার্ট পরা ও ডাক্তার রুবেল, ও হলো তার রক্ষাকর্তা, দাঁতের ডাক্তার, মিরপুরে থাকে। ওর বাপের একটা চেম্বার ছিল মিরপুরের পাশে, উড়ি বসে বোধহয় 10 নম্বরে। এই রুবেলের কারণে কখনোই ওর বিচার হয় নাই, বরং অভিযোগকারী নারীরা একের পর এক রাজনীতি থেকে ছিটকে পড়ছে। কেউ কেউ মিছিল এসে ছাইড়াই দিছে। এই মজ্জাগত নারীর পীড়ক আজ মাঠে নামিছে দর্শন টেকেতে। তামাশা দেখেছেন, তামাশা। তো উই তো লড়াই করবার চাই, তাই না? আবার এনে দেখেন কেন লড়াই করতে চায়। আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা সবাই তো পিনাকি। তোর যখন হাউস হচ্ছে লড়াই করার, আমার ক্ষুদ্র ভ্রাতা ভগিনীরাই লড়াই করে দিবিনি, কামে লেগেছেন। অনেকে কবে যে আপনি এগুলো অনিরাপদ করে দিতেছেন। ভাই, লড়াই তো উই করতে চাইছে, আমি তো চাই নাই, তাই না? আমি কেন ওর জীবনের একটা স্বাদ অপূর্ণ রাখবো বলেন? কেউ আমার কাছে একটা জিনিস চাবে আর আমি আমার সামর্থ্য থাকলে দিব না, এটা তো হয় না, তাই না? এটাই করা উচিত বলেন। লড়াইয়ের ভিডিও পেটে নামাক, হ্যাঁ আরসিবি বেকুর বাচ্চা, তোদের ওদের কয়ে দিয়েন যে আমি তো বেকুব না, যে গুতে রেস আছে ওই দিন আমি ঢাকার রাস্তায় কিছু কইরা প্যারা দিমু, ওনারে বিব্রত করবো। ডাব রানি যেদিন ডাব দিমুনি, হ্যাঁ ডেট আমি ঠিক করবো, হ্যাঁ
খাড়া এমন ভাবে যেন সরকারও বিব্রত না হয়, বুঝছাও। আমি 2024 সালের জানুয়ারি থেকে এই পর্যন্ত ফেব্রুয়ারি পর্যন্ত অপরাধ সংক্রান্ত সমস্ত তথ্য সংগ্রহ করছি এবং ফলাফলগুলো কিন্তু খুব সুন্দর। দেখেন, বিপ্লবের আগে প্রত্যেক মাসে মোট অপরাধের সংখ্যা 14,000 থেকে 17,000-এর মধ্যে ছিল, কিন্তু বিপ্লবের পরে এই সংখ্যা নাটকীয়ভাবে কমে গেছে, 8,800 থেকে 14,500-এর মধ্যে নেমে আসছে। এটি দেখাই দেন। তার মানে সামগ্রিক অপরাধের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, তবে কিছু নির্দিষ্ট ধরনের অপরাধ যেমন ডাকাতি, চিন্তা, এগুলো বৃদ্ধি পেয়েছে, তাই না? কিন্তু ডাকাতি কেন বেশি হইল? আওয়ামী লীগ আতঙ্ক এবং অস্থিরতা তৈরি করতে 300 পেশাদার ডাকাত হায়ার করেছিল, দেখেছেন না? ওদের গ্রেপ্তার করা হয়েছিল এবং ওরাই কিন্তু কইছে যে স্বীকারোক্তি দিছে ওদের আওয়ামী লীগ ওদের হায়ার করেছে। আগে শুনতো ফুটবল প্লেয়ার হায়ার করে, এখন দেখেছি ডাকাতও হায়ার করে। শুধু আওয়ামী লীগ না, বিএনপির কর্মীরা ডাকাতি করেছে। যে রাজধানীর শান্তিনগরে ডাকাতির সময় 10-12 জন যুবদল কর্মী অস্ত্র সহ ধরা পড়েছে। কেন্দ্রীয় যুবদলের কি অবস্থান কিছু কইছে? গত রাতে এই ডাকাতির চেষ্টার সময় শান্তিনগরে মতিঝিল থানা যুবদলের সাথে সংশ্লিষ্ট একদল ব্যক্তি সাধারণ জনতার হাতে গণধোলার শিকার হয়ে পুলিশের হাতে আটক হয়েছে। অভিযোগ হয়েছে মতিঝিল থানা যুবদলের সদস্য আল মাহমুদ রাত সহ 10 থেকে 12 জন যুবদল কর্মী ডাকাতির সময় অস্ত্র সহ ধরা পড়ে। তাদের কাছে পিস্তল, দেশীয় অস্ত্র ছিল, জানা গেছে আর কি। কে কে গ্রেপ্তার হয়েছে আর নামটা আমার কই কি। 1 নম্বর হইতেছে মাহিদুর রহমান মোহন, ঢাকা কলেজ ছাত্র দলের সদস্য। নয়ন বলতেছে যে আমার সাথে ছবি তুলিছে অনেকে, সেই ছবি দিছে, এরা দলের ওই রকম লোক না, ছোটখাটো। আগস্টের পর এই রবিউল ইসলাম নয়নি নিজে ইসলামী ব্যাংক দখল করতে গেছিল অস্ত্র সহ। একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হইলেও দল কিছু কিন্তু করে নাই। 2 নম্বর মাসুদ, রমনা থানা 19 নম্বর ওয়ার্ডের যুব দলের সদস্য এবং পেশার ড্রাইভার। 3 নম্বর নূর আলম, যুগ্ম আহ্বায়ক 19 নম্বর ওয়ার্ড যুব দল। 4 নম্বর আল মাহমুদ দাস, যুবদল সভাপতি আব্দুল মোনাম মুন্না এবং রবিউল ইসলাম নয়নের ঘনিষ্ঠ সহযোগী। ঢাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তাহলে আমরা কারে দোষ দেব? শুধু কি একটা ঘটনা? এই যে দেখেন 23শে ফেব্রুয়ারিতে চকরিয়া থানার লাগোয়া বাড়িতে ডাকাতি করতে গেছে বিএনপি নেতা সহ গ্রেপ্তার হয়েছে 3 ডাকাত। হ্যাঁ, বনশ্রীতে ওই যে মনে আছে না যে গুলি করে ডাকাতির কথা, সবাই সে কি খাউ লাগিয়ে দিছিল, তাই না? সবচেয়ে বেশি হাউকাও লেগেছিল বিএনপি। তো ইউনূস অথর্ব, ইউনূস খারাপ, ইলেকশন দিয়ে সরে যাক, তারপর আমরা দেখবনি ক্যাঙ্কা করে দেশ চালানো লাগে। সেই অথর্ব ইউনূস ডাকাত দলকে গ্রেপ্তার করেছে, স্বর্ণ উদ্ধার করেছে। আর 2 ডাকাতের পরিচয় পাওয়া গেছে, বুঝছাও। এক ডাকাত হইতেছে আওয়ামী লীগের পোস্টেড নেতা, আর আরেক ডাকাত বিএনপির পোস্টেড নেতা, স্থানীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক। বিএনপি আর আওয়ামী লীগ মিলমিশ করে করিচ্ছে। আবার দেখেন মিরেশ্বরায় ডাকাতির সময় গণপিটুনিতে নিহত হয়েছে বিএনপির নেতা। আবার দেখেন সিসি ক্যামেরা ভেঙ্গা রাজধানীর বাসাবাড়িতে বিএনপি নেতার নেতৃত্বে ডাকাতি। আবার দেখেন নড়াইলে ডাকাতির ঘটনায় এনএসআই কর্মকর্তা এবং বিএনপি নেত্রীর ছেলে কারাগারে। তো এবার আসেন দেখি বিএনপি কি বলে দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। বিএনপির মিডিয়া উইং এর মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে বলি, লিখিচ্ছে দেশ জুড়ে ডাকাতি চিন্তা এক ভয়াবহ পরিস্থিতিতে রূপ নিয়েছে। পতিত স্বৈরাচার হাসিনার দোসরেরা মিলে একে একে ডাকাতি চিন্তার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। তার মানে কি বিএনপি হাসিনার দোসর? তাই তো মনে হচ্ছে। বিশেষ করে রাজধানী ঢাকাতে প্রতিদিনই কোনো না কোনো ডাকাতি আর চিন্তার ঘটনা ঘটেই চলেছে। এইসব যে ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্রের অংশ তার প্রমাণ পাওয়া যায় আওয়ামী লীগ নেতা গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ভাইরাল হওয়া এক ভিডিওতে। তো জাহাঙ্গীর আলম আপনাকে কি দিছে? আপনার লোকজনই তো করিচ্ছে। নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে পতিত স্বৈরাচার আওয়ামী সন্ত্রাসীরা। দেশকে স্থিতিশীল করতে নির্বাচনের বিকল্প নাই। দ্রুত সময় এটা অবাধ সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার দেশে স্থিতিশীলতা ফিরে আনতে সক্ষম হবে।
তাই নিজেদের কর্মীদের ডাকাতির নামে দেবেন। অবশ্য ভালো, মানে ডাকাতদের হাতে ক্ষমতা গেলে অবশ্য ভালোই, খারাপ না। ঘরের ডাকাতি করবে না, ওই ব্যাংক ট্যাঙ্ক রাষ্ট্রীয় কোষাগার ওগুলোতেই ডাকাতি চলবে আর কি। যাই হোক, কি অবস্থা, জিন্দিগি এত হাসি নেই কলে, এত যে হাসির ব্যবস্থা করে দিছে বিএনপিকে ধন্যবাদ। আনন্দের উপলক্ষ পাওয়া দরকার, খালি তো মেজাজই খারাপ থাকে, তো দেখছেন না আনন্দের উপলক্ষ আছে, ভালোই হয়েছে, হাসে নিলাম। কারো হইতেছে কি, এখন তো বিএনপির লোকেরা ঝাঁটে পড়বি আমার উপরে, আমি জামাতের কাফের শাখার আমির, আমাকে জামাত টাকা দেয়। আপনি যেমন আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা দেখেন না, তাই না? কোনো অনুশোচনা না, এত কিছু করছে, ঠিক একইভাবে বিএনপির মধ্যে কোনো লজ্জা নাই, এই যে এত কিছু হচ্ছে কোনো লজ্জা নাই, কোনো লজ্জা নাই। আমরা বলতেছি, ভাবতেছি যে আমরা ওদের শত্রুতা করছি, নিজের লোক দলের লোক ডাকাতি করতে যে ধরা পড়ছে। আপনাদের তো সুইসাইড করা উচিত রে মিয়া। অনার বলে তো জিনিস আছে, নির্লজ্জের মতো বলতেছেন নির্বাচন হলে সব ঠিক হয়ে যাবে। অনেকে বলতেছে প্রফেসর ইউনূস বলছে নির্বাচন ডিসেম্বর হবে, না প্রফেসর ইউনূস এটা বলেন নাই। ডিসেম্বর এটা কথার কথা, কোনো ডেডলাইন না। কেন না এটা বুঝায় বলি, প্রফেসর ইউনূস সংস্কারের বিষয়ে একটা ঐক্যমতের কাজ শুরু করছেন মার্চ থেকে, তাই না, ঘোষণা দিয়ে। তিনি সেখানে দারুণ একটা পদ্ধতি অনুসরণ করছেন। তিনি বলছেন আমাদের নিজেদের তো কোনো এজেন্ডা নাই, আপনারা সব রাজনৈতিক দল শুধু শুধু যে পয়েন্টে সংস্কারের জন্য একমত হবেন আমরা শুধু সেইটুকু করব। এখন এটাই তো ঠিক হয় নাই, সবাই মিলে কতটুকু চায়। বিএনপি বলতেছে নির্বাচনের জন্য ন্যূনতম সংস্কার যতটুকু ততটুকু করে নির্বাচন, তো ভালো কথা, সেটা লিখে দেন না কেন, বলে আসেন প্রফেসর, দেরি করছেন কেন, সরাসরি বলে আসেন। এতদিন তো মার্চের তো অর্ধেক মাস পার হয়ে গেল, তাহলে অতটুকু করতে কত টাইম লাগে সেটা হিসাব করা যাবে নি। ডিসেম্বর কেন, জুন জুলাই তো হয়ে যেতে পারে নির্বাচন, যদি সবাই মিলে বলেন আমরা কোন সংস্কারই চাই না। ইনফ্যাক্ট মির্জা আব্বাস তো আরো ডেঞ্জারাস কথা বলছে সংস্কার করলে আমরা এটা চেঞ্জ করব ক্ষমতায় আসলে। আপনি শিওর আপনি ক্ষমতা আসতে পারবেন মির্জা ভাই? হ্যাঁ, তাইলে একদিন বসেছিলেন কেন? আগেই বলতেন যে সংস্কার চাই না, বসে বসে সবাই বেকার কাটতো না, তাই না? আপনারা যেহেতু দেশের মা বাপ, জিতলেই যেহেতু সবকিছু দেশের মালিকানা পাওয়া যান, দেশ তো জমিদারি আপনাদের, তাই না? জমিদারি কিনে নেন নির্বাচন কইরা, আপনার রাজনৈতিক দল তাই যা খুশি করতে পারেন। আর আমরা তো তেজপাতা, আপনার তো মির্জা ভাই রাজনীতি করাই উচিত না। এই কথাটা তো পুরাই অরাজনৈতিক, উদ্ধত হাসিনা, নমরুদ আর ফেরাউনের কণ্ঠস্বর। দেশটা তো আপনার বাপের না। জুলাই আগস্ট বিপ্লবের সময় ছাত্ররা লিখেছিল লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, দেশকে আপনার বাপের মির্জা ভাই। ভোটে জিতে যা খুশি করার অধিকার আপনার থাকে না, পারলে করে দেখান যদি খেদম থাকে, পারলে আমরা ঠেকাবো। জানের ভয়ে তো 28 অক্টোবর দাঁড়াইতে পারেন নাই, মনে নাই? বল্টনে 16 বছর ফ্যাসিবাদের খাওয়াইছেন দেশটারে, 111 ঠেকাইতে পারেন নাই, এখন হারকিউলিস হয়ে গেছেন। বাপরে ডরাইছি। হ্যাঁ, আপনার তো দলের কর্মীদের উপরে দরদ নাই, ওদেরকে ডাকাতি করতে দেন, ওদের কি কোনো অধিকার নাই? একটু জিব্বাটাকে সামাল দেন, সংযত করেন। বিএনপির ভাইরা, মির্জা ভাইরা একটু বলেন দোহাই তোদের একটুকু চুপ কর, ডাকাতি করিবারে দে আমারে অবসর।